সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের ইসলামের ইতিহাসের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 13 এবং 14 নিয়ে আলোচনা করব। আজকের বিষয় আছে মুক্তিবাহিনী গঠন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মুক্তিবাহিনী আসলে কি। মুক্তিবাহিনী হলো 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বাঙালি সেনা, ছাত্র ও সাধারণ জনতার সমন্বয়ে গঠিত একটি সামরিক বাহিনী। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর ধীরে ধীরে সাধারণ বাঙালিদের এই বাহিনী গড়ে ওঠে। পরবর্তীতে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পূর্ব পাকিস্তান সামরিক বাহিনীর সাবেক সদস্যরা বাংলাদেশ সামরিক বাহিনী গঠন করে এবং জেনারেল আতাউর গনি ওসমানী প্রধান সেনাপতির পদ গ্রহণ করে। তাহলে তোমরা বলো তো মুক্তিবাহিনী কি? মুক্তিবাহিনী হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে বাহিনীটা গঠিত হয়, যেখানে সাধারণ জনগণ ছিল, বাঙালি সেনা ছিল, ছাত্ররা ছিল, এই সামরিক বাহিনীটা যে গঠিত হলো এটাই হচ্ছে মুক্তিবাহিনী। আচ্ছা, আর দেখো পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান কাকে করা হয়? জেনারেল আতাউর গনি ওসমানী। এই সময় ভারত আমাদের ব্যাপক সাহায্য করে। সাধারণ জনতা যুদ্ধকালীন সময় নিরলসভাবে এই বাহিনীকে সাহায্য করে যায়। যুদ্ধের পর পশ্চিম পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা বাংলাদেশের সকল সেনা ও জনতার বাহিনীকে মুক্তিবাহিনী হিসেবে সম্বোধন করা হয়। মুক্তিবাহিনী বেশিরভাগ সময় গেরিলা যুদ্ধে নীতি অবলম্বন করে শত্রুপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখত। পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর 25শে মার্চ 1971 গণহত্যার পর প্রতিরোধের জন্য মুক্তিবাহিনী গড়ে ওঠে, কিন্তু এ ছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের চূড়ান্ত পর্যায় মাত্র। দেখো এই মুক্তিবাহিনী আবার দুইটি ভাগে বিভক্ত ছিল। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী গঠন করা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইবিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, পরবর্তীতে বাংলাদেশ রাইফেলস বা বিডিআর, পুলিশ, অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য এবং সাধারণ জনগণ নিয়ে। এই বাহিনী বাংলাদেশ ব্যাপী 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর সদস্যদের হাতে। যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে নিয়ন্ত্রিত এবং সংঘবদ্ধ আক্রমণের জন্য 3টি শক্তিশালী বাহিনী গঠন করা হয়। মেজর, পরবর্তীতে মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স, আবার দেখো মেজর পরবর্তীতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স এবং মেজর পরবর্তীতে মেজর জেনারেল কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স। তাহলে কয়টি ফোর্স গঠন করা হয়? তিনটি শক্তিশালী বাহিনী কি কি? জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। জেড ফোর্স হচ্ছে জিয়াউর রহমানের নেতৃত্বে, কে ফোর্স হচ্ছে খালেদ মোশাররফের নেতৃত্বে এবং এস ফোর্স হচ্ছে কে এম শফিউল্লাহর নেতৃত্বে। এরপরে দেখো অনিয়মিত বাহিনী। অনিয়মিত বাহিনী, যাকে গণবাহিনী নামে অভিহিত করা হয়ে থাকে, গঠন করা হয়েছিল গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত যোদ্ধাদের নিয়ে। এই বাহিনীর সদস্য ছিল মূলত কারা? দেখো ছাত্র, কৃষক, শ্রমজীবী এবং রাজনৈতিক কর্মীরা। তাদের প্রাথমিক প্রশিক্ষণের পর বিভিন্ন সেক্টরে বিন্যস্ত করা হয়েছিল। তাদের মূল দায়িত্ব ছিল বাংলাদেশের ভেতরে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে গেরিলা কায়দায় চকিত আক্রমণ চালানো এবং যথাসম্ভব ক্ষতি সাধন। নিয়মিত বাহিনী গতানুগতিক সম্মুখ যুদ্ধে নিয়োজিত ছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর সদস্যগণ এবং শহর ও গ্রামের স্বেচ্ছাসেবক তরুণ ও যুবকেরা, এছাড়াও সংগ্রাম পরিষদ, আওয়ামী লীগ, ন্যাপ, বামপন্থী সমাজতান্ত্রিক দল এবং উগ্রপন্থী কিছু দলের যুবক ও ছাত্র সংগঠন সমূহ যুদ্ধে অংশ নিয়েছিল। মুক্তিবাহিনীর বেশ কয়েকটি ভাগ ছিল। প্রথমত একটি ভাগ ছিল নিয়মিত সেনা সদস্যদের সংগঠিত করে তৈরি করা অংশ, যাদের মুক্তিযোদ্ধা বলা হয়ে থাকে। অপর একটি ভাগ ছিল বাংলাদেশ লিবারেশন ফোর্সের, বিএলএফ, বাংলাদেশ স্বাধীনতা বাহিনী নামে, যারা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের 4 যুব নেতার দ্বারা সংগঠিত ছিল। এর চলতি নাম ছিল মুজিব বাহিনী। আরেকটি ভাগের নাম ছিল বিশেষ গেরিলা বাহিনী, স্পেশাল গেরিলা ফোর্স, এসজিএফ,
যা বামপন্থী দলসমূহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দ্বারা সংগঠিত হয়েছিল। এই গেরিলা বাহিনী একত্রে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ গেরিলা আক্রমণ চালাতো। তাদের উদ্দেশ্য ছিল চকিত আক্রমণ দ্বারা পাক বাহিনী যথাসম্ভব ক্ষতি সাধন করা। এছাড়া দেখো তোমাদের বইয়ের মধ্যে কিন্তু আঞ্চলিক বাহিনী নামে একটি বাহিনীর কথা বলা আছে। সেটা হচ্ছে সেনা এবং মুক্তিযোদ্ধাদের নিয়মিত ও অনিয়মিত বাহিনী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কয়েকটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে উঠেছিল। এসব বাহিনীর মধ্যে উল্লেখযোগ্য ছিল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কাদেরীয় বাহিনী, যেটা টাঙ্গাইলে, আফসার বাহিনী ভালুকা ময়মনসিংহ, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল, হালিম বাহিনী মানিকগঞ্জ, আকবর বাহিনী মাগুরা ও জিয়া বাহিনী সুন্দরবন। বাংলাদেশে মুক্তিযুদ্ধে এসব আঞ্চলিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে তোমরা একটা মানচিত্র, বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ। এখানে আমরা এখন যে টপিকটা পড়বো সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ এবং এর প্রধান সমূহ। দেখো এখানে মানচিত্রের মধ্যে 1 থেকে 11টি সেক্টরই দেওয়া আছে। এই যে দেখো 1, এই যে দেখো 2, 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, এই যে 10 আর এই যে 11। হ্যাঁ, দেখছো আমাদের রংপুর কত নাম্বার সেক্টরে? এখানে দেখতেই পাচ্ছ মানচিত্রে 6 নাম্বার সেক্টরে। তাহলে দেখো এখানে কি বলা আছে, মুক্তিযুদ্ধকালীন সময় বাংলাদেশের অস্থায়ী সরকার গঠনের পরপরই তা পাক বাহিনীর সাথে লড়াইয়ের দিকে মনোনিবেশ করে। আমরা এর আগে পড়েছি অস্থায়ী সরকার গঠন এবং এর পরপরই তারা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত নেয়। 11ই জুলাই 1971 মন্ত্রিসভার এক বৈঠকে কর্নেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে সেনাবাহিনীর প্রধান ও ক্যাপ্টেন এ.কে খন্দকারকে বিমান বাহিনীর প্রধান নিয়োগ করা হয়। তাহলে দেখো সেনাবাহিনীর প্রধান কাকে নিয়োগ করা হয়? প্রথমে তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে আমরা জানি যে কর্নেল এম.এ.জি. ওসমানী, আর লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে করা হয় সেনাবাহিনীর প্রধান, আর ক্যাপ্টেন এ.কে খন্দকারকে করা হয় বিমান বাহিনীর প্রধান। এই বৈঠকে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয় এবং প্রত্যেকটি সেক্টরের জন্য একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়। 10 নম্বর সেক্টরকে সর্বাধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে দেওয়া হয় এবং এতে নৌসেনা ও সর্বাধিনায়কের নিজস্ব বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ দেখো সর্বাধিনায়ক কে ছিলেন? সর্বাধিনায়ক ছিলেন কিন্তু কর্নেল এম.এ.জি. ওসমানী। উনি কিন্তু সর্বাধিনায়ক ছিলেন এবং উনি কত নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন? উনি কিন্তু 10 নাম্বার সেক্টর, অর্থাৎ এই যে বঙ্গোপসাগরের যে সমুদ্র বন্দরের যে এলাকাটা, এখানে দায়িত্বে ছিলেন 10 নাম্বার সেক্টরে। কে দায়িত্বে ছিলেন? হ্যাঁ, ওসমানী। হ্যাঁ, এম.এ.জি. ওসমানী। আচ্ছা, এখন দেখো তোমাদের এখানে একটা ছক দেওয়া আছে, বইয়েও আছে, বইয়ের মধ্যেও পাবা তোমাদের এই ছকটা, যে বাংলাদেশের যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল তার এলাকা এবং সেক্টর কমান্ডারের নাম। আমি একটু পড়ে যাই। দেখো 1 নম্বর সেক্টরটা কোথায় ছিল? চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম পাহাড়ি এলাকা এবং মুহুরী নদী তীরবর্তী এলাকায় নোয়াখালীর পূর্বাঞ্চল। আর তার নেতৃত্বে কে ছিলেন? দেখো সেক্টর কমান্ডার প্রথমে ছিলেন মেজর জিয়াউর রহমান, পরবর্তীতে মেজর রফিকুল ইসলাম দ্বারা প্রতিস্থাপিত হয়। 2 নম্বর সেক্টর ছিল ঢাকা জেলা, কুমিল্লা জেলা, ফরিদপুর জেলা এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। আর এটার হচ্ছে দেখো সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর খালিদ মোশাররফ, পরবর্তীতে মেজর এটিএম হায়দার দ্বারা প্রতিস্থাপিত। 3 নম্বর সেক্টরটা ছিল উত্তরের শ্রীমঙ্গলের কাছে চূড়ামন কাঠি থেকে সিলেট জেলা থেকে শুরু করে দক্ষিণে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিঙ্গারবিল পর্যন্ত। আর এটার সেক্টর কমান্ডার ছিল মেজর এ.কে.এম. শফিউল্লাহ, পরবর্তীতে মেজর এ.এন.এম. নুরুজ্জামান দ্বারা প্রতিস্থাপিত। 4 নম্বর সেক্টর দেখো, 4 নম্বর সেক্টরটা হচ্ছে উত্তরে হবিগঞ্জ জেলার কিছু এলাকা থেকে শুরু করে দক্ষিণে কিন্তু 100 কিলোমিটার ভারত সীমান্ত বরাবর কানাইঘাট পুলিশ স্টেশন পর্যন্ত। 4 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিল মেজর চিত্তরঞ্জন দত্ত, পরবর্তীতে ক্যাপ্টেন এ রব দ্বারা প্রতিস্থাপিত। এরপরে 5 নম্বর সেক্টর দুর্গাপুর থেকে তামাবিল সিলেট জেলা এবং সিলেট জেলার পূর্ব সীমান্তের সমগ্র এলাকা। এখানে ছিল সেক্টর কমান্ডার মেজর মীর
সাখাওয়াত আলী। এরপরে 6 নম্বর সেক্টর আমরা মানচিত্রের মধ্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সেটা রংপুর জেলা এবং দিনাজপুরের অংশ বিশেষ। এখানকার সেক্টর কমান্ডার উইং কমান্ডার এম খাদেমুল বাশার। এরপরে 7 নম্বর সেক্টর ছিল রাজশাহী জেলা, পাবনা জেলা, বগুড়া জেলা এবং দিনাজপুরের অংশ বিশেষ। এখানকার সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক, পরবর্তীতে সুবেদার মেজর এ রব এবং কাজী নুরুজ্জামান দ্বারা প্রতিস্থাপিত। 8 নম্বর সেক্টর 1971 এপ্রিলে এই সেক্টরের এলাকা ছিল কুষ্টিয়া জেলা, যশোর জেলা, খুলনা জেলা, বরিশাল জেলা, ফরিদপুর জেলা এবং পটুয়াখালী জেলা। আর মে মাসের শেষের দিকে এসে কুষ্টিয়া জেলা, যশোর জেলা, খুলনা জেলা, সাতক্ষীরা জেলা এবং ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে পুনর্বিন্যাস করা হয়। ঠিক আছে, তাহলে এপ্রিলে এক ধরনের ছিল আর পরবর্তীতে আবার একটাকে পুনর্বিন্যাস করা হয় এসে মে মাসের দিকে। এখানকার সেক্টর কমান্ডার ছিল মেজর আবু ওসমান চৌধুরী, পরবর্তীতে মেজর এম এ মঞ্জুর দ্বারা প্রতিস্থাপিত। 9 নম্বর সেক্টর হচ্ছে বরিশাল জেলা, পটুয়াখালী জেলা এবং খুলনার ফরিদপুর জেলার অংশবিশেষ। আর এখানে মেজর এম এ জলিল ছিলেন সেক্টর কমান্ডার, যার পরবর্তীতে মেজর এম এ মঞ্জুর এবং মেজর জয়নাল আবেদিন দ্বারা প্রতিস্থাপিত। 10 নম্বর সেক্টর নৌসেনাদের নিয়ে এই সেক্টরটি গঠন করা হয় এবং এখানে ভারতীয় কমান্ডার এম এন সুমন্ত ছিলেন সেক্টর কমান্ডার। আর 11 নম্বর সেক্টরটা ছিল ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল জেলা, মেজর জিয়াউর রহমান, পরবর্তীতে মেজর এম আবু তাহের, স্কোয়াড্রন লিডার হামিদুল্লাহ দ্বারা প্রতিস্থাপিত। এই গেল তোমাদের 11টি সেক্টরের ভাগগুলো, যে এলাকাগুলো কোন কোন অঞ্চল ছিল এবং এর সেক্টর কমান্ডার কারা কারা ছিল। তারপরে দেখো এটা একটুখানি বইয়ের মধ্যে একটু খেয়াল করো, এখানে ব্রিগেড ফোর্স নামে একটি ফোর্সের কথা বলা হয়েছে, যেটা আমরা আগেও পড়েছি। সেটা দেখো, যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে নিয়ন্ত্রিত এবং সংঘবদ্ধ আক্রমণের জন্য 3টি শক্তিশালী বাহিনী গঠন করা হয়। মেজর, পরবর্তীতে মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স, মেজর পরবর্তীতে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স এবং মেজর পরবর্তীতে মেজর জেনারেল কে এম শফিউল্লাহ নেতৃত্বে এস ফোর্স। এই 3টি ফোর্সকে ব্রিগেড ফোর্স বলা হচ্ছে। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।